আমরা আমাদের দেশকে আবারও নতুন স্বৈরাচার তৈরির পটভূমি তৈরি করে দিব না। ঐতিহাসিক সুযোগের প্রেক্ষিতে আজকে আমরা এক দায় এবং দরদের রাজনীতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দায় হচ্ছে আমাদের এমন একটা নতুন পথের দিশা জাতিকে দিতে হবে, যেখানে আমরা আমাদের দেশকে আবারও নতুন স্বৈরাচার তৈরির পটভূমি তৈরি করে দিব না। আর যেহেতু আমাদের রাজনীতিকে জবাবদিহিতামূলক করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতামূলক করতে হবে, সরকারকে প্রতিষ্ঠামূলক করতে হবে, সেজন্য আমাদের নতুন একটা ম্যানিফেস্টো দরকার, যে ম্যানিফেস্টো বাংলাদেশের সাধারণ মানুষের ম্যানিফেস্টো। সেজন্য আমাদের বিশেষ অতিথি মহোদয় দীর্ঘ বক্তৃতার মধ্য দিয়ে বুঝিয়ে বলেছেন যে কেন গণভোট দরকার। গণভোট বিশ্বের যেসব দেশে স্থিতিশীলতা আছে, জবাবদিহিতা আছে, গণতন্ত্র আছে, সেসব দেশে আমরা দেখেছি রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান তৈরি করা হয়, প্রণয়ন করা হয়। বাংলাদেশে 1972 সালের সংবিধানের রেফারেন্ডাম নাই। আবার অন্যদিকে সংবিধানের জন্য গণপরিষদ করা হয়। এই গণপরিষদের বিতর্কে 1972 সালে যেই বিষয়গুলো আলোচনায় এসেছিল, ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, এই তিনটি বিষয় সেখানে ওভারকাম করা হয়েছিল। এবং আমরা দেখেছি আজকে ব্যক্তি প্রধানমন্ত্রী এত বেশি ক্ষমতায়িত যে ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদের নেতা, ব্যক্তি প্রধানমন্ত্রী ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের নেতা, ব্যক্তি প্রধানমন্ত্রী কার্যত আদালতের নেতা। ফলে ব্যক্তি প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, সেই ইচ্ছাই সবকিছু। এখানে দুর্নীতি দমন কমিশন কাজ করতে পারে না, বাংলাদেশ পুলিশ কাজ করতে পারে না, এখানে বিচারালয় কাজ করতে পারে না। ফলে আমরা দেখি এই রাষ্ট্র আসলে অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। আর অকার্যকর রাষ্ট্র তার ক্ষমতার অপব্যবহার করার জন্য সাংস্কৃতিক একটা ফ্যাসিবাদ চালু করে দেয়। ফলে একদিকে বিরামহীন ক্ষমতা এবং অন্যদিকে সাংস্কৃতিক আধিপত্যবাদ, এই দুইয়ের যোগ সাদৃশ্যে আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রীগুলো পরপর স্বৈরাচার হয়ে উঠেছে। এবং এই স্বৈরাচারের ফলে আমাদের এখানে গুম খুন হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যার মহামারী হয়েছে। প্রধানমন্ত্রী চাইলেই যে কাউকে যখন তখন হত্যার নির্দেশ দিতে পারে। রাষ্ট্রপতি চাইলেই ফাঁসির সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিতে পারে। রাষ্ট্রপতি চাইলেই যা ইচ্ছা তা করতে পারে, প্রধানমন্ত্রী চাইলেই যা ইচ্ছা তা করতে পারে। ফলে এই রাষ্ট্র কোনোভাবেই কাজ করছে না। আজকে আমাদের রাজনৈতিক দলগুলো দেখুন, বিভিন্নভাবে অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু রাষ্ট্রের এমন কোনো প্রক্রিয়া নাই এই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করব। যেমন ধরুন শিক্ষা উপবৃত্তি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না শিক্ষা উপবৃত্তি সঠিকভাবে শিক্ষার্থীদের হাতে পৌঁছতেছে। আমরা বলতে পারবো না বিধবা ভাতা পাচ্ছেন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। আমরা কেউ বলতে পারবো না যে রাস্তার উন্নয়নের জন্য যেই বরাদ্দ দেয়, এই বরাদ্দ সঠিকভাবে ব্যয়িত হচ্ছে। তার কারণ কোনো জবাবদিহিতা নাই। ফলে আমাদের রাষ্ট্রের জবাবদিহিতা দরকার। আমাদের রাষ্ট্রের দরকার ক্ষমতার সত্যিকার একটা বিকেন্দ্রীকরণ এবং ভারসাম্যের কথা যদি বলতে হয়, তাহলে আমার বলতে হবে একটা সাংবিধানিক একটা আদালত থাকবে, যে আদালত প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সংবিধানে যেভাবে বলা আছে সেইভাবে আইন বাস্তবায়ন করবে। একটা সংসদ থাকবে, যে সংসদ স্বাধীনভাবে আইন প্রণয়ন করবে, বিদ্যমান আইনের ভুল ত্রুটি দূর করবে, নতুন আইন প্রণয়ন করবে। কিন্তু আজকে দেখুন আমাদের একটা সংসদ আছে, যেই সংসদে মানুষ কবিতা আবৃত্তি করতে পারে, গান গাইতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে সেখানে কোনো ভেটো দিতে পারে না। ফলে এই সংবিধানে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর, আমাদের জনপ্রতিনিধিগুলোর এবং কি ক্ষমতাসীন দলের যে এমপিগুলোর, তাদের কোনো কথা বলার, তাদের ভেটো দেওয়ার, তাদের বিরুদ্ধে গিয়ে জনতার পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। ফলে আজকে আমাদেরকে এই সাংবিধানিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, এই যে তিনের মধ্যে একটা সমন্বয় করতে হবে এবং প্রত্যেককে আলাদাভাবে ক্ষমতায়িত করতে হবে। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে সুন্দর করে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, যারা সরকারি বিসিএস পরীক্ষার মতো সরকারি নিয়োগের পরীক্ষাগুলো দেয়, এবং সরকার এবং বিরোধী দল একত্রে কাজ করবে। কেন কাজ করবে? তারা সংসদের স্পিকার নির্বাচনের জন্য কাজ করবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য কাজ করবে,
নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য কাজ করবে, পিএসসির যে চেয়ারম্যান হবে সেটা নিয়োগ দেওয়ার জন্য কাজ করবে, দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য কাজ করবে। অর্থাৎ আমরা যদি চাই আমরা সকলে মিলেমিশে এই নিয়োগগুলা করব, যাতে ওই নিয়োগগুলা দলীয়করণের মধ্য দিয়ে না হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে কাজ করা শুরু করবে। আর আপনি যদি চান এই প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে কাজ করুক, তাহলে আপনাকে হায়ের পক্ষে ভোট দিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে এই দেশে ফ্যাসিবাদের সর্বশেষ বীজ রোপণ করা হয়েছিল, এবং তারপর আমরা রাতের ভোট দেখেছি, আমি এবং দামি নির্বাচন দেখেছি, আমরা একদলীয় নির্বাচন দেখেছি। ফলে আজকে যদি আপনি চান তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসুক, তাহলে আপনাকে হায়ের পক্ষে ভোট দিতে হবে। কারণ আমরা জানি আমাদের দলীয় সরকারগুলো সুষ্ঠুভাবে ভোট আয়োজন করতে পারে না। বাংলাদেশের ইতিহাসে দলীয় সরকারগুলো নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারেনি। ফলে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনতে হবে, এবং সেই জন্য আমাদেরকে ভোট দিতে হবে। আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার, কারণ সাংবিধানিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো স্বাধীনভাবে জনবল নিয়োগ দিতে পারে না, তার বাজেট তৈরি করতে পারে না, তার প্রধানকে নির্বাচিত করতে পারে না। এটা শুধুমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রী এককভাবে এসব নিয়োগ দেয়। ফলে ব্যক্তি প্রধানমন্ত্রীর ইচ্ছাই প্রজাতন্ত্রের ইচ্ছা, এবং সেই ইচ্ছাকে দেশের সব মানুষ 18 কোটি মানুষের মধ্যে চাপিয়ে দেওয়া হয়, এবং এই চাপিয়ে দেওয়ার ফলে স্বৈরাচার ধীরে ধীরে কায়েম করে। যখন একটা দেশে নেতাকে সংসদ সদস্য হওয়ার জন্য বা জনপ্রতিনিধি হওয়ার জন্য জনতার কাছে আসতে না হয়, তখন সেই সরকারের ম্যান্ডেট দুর্বল থাকে। আমরা দেখেছি গত 15 বছরে শাসক দল জনতার কাছে না এসে প্রভুদের কাছে ধর্ণা দেয়। ফলে প্রভুদের বিভিন্ন দাবি দাওয়া মেনে নিতে হয়, তাকে প্রভুদের ইচ্ছায় ট্রানজিট দিতে হয়, ট্রান্সশিপমেন্ট দিতে হয়, বন্দর ইজারা দিতে হয়, বিদ্যুৎ তাদের কাছ থেকে কিনতে হয়, এবং এতে করে রাষ্ট্রের বাজেট চলে যায়। আপনারা যদি এই আধিপত্যবাদী ব্যবস্থাকে পরিবর্তন করতে চান, তাহলে নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত হতে হবে জনতার ভোটে, এবং সেই ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে আপনাকে গণভোটে হ্যাঁ বলতে হবে। আপনি যদি চান বাংলাদেশের নাগরিকের ইচ্ছায় সংসদ পরিচালিত হবে এবং বিদেশি এবং ভিনদেশি শক্তির ইচ্ছায় সংসদ পরিচালিত হবে না, তাহলে আপনাকে হায়ের পক্ষে ভোট দিতে হবে। অর্থাৎ হ্যাঁ ভোট বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনতা, এই মাটি এবং মানুষের পক্ষের ভোট। আপনি যদি বাংলাদেশ পন্থী হন, তাহলে আপনি হায়ে ভোট দেবেন। আপনি যদি মনে করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য দরকার, একটা পুতুল রাষ্ট্রপতি করে রাষ্ট্রের টাকার এবং অর্থের বাজেট অপব্যয় যদি না চান, তাহলে আপনাকে হায়ে ভোট দিতে হবে। সম্মানিত সুধী, আপনারা দেখেছেন দেশের 30টির বেশি রাজনৈতিক দল দীর্ঘ 9 মাস অক্লান্ত পরিশ্রম করে, মেধা মনন খাটিয়ে, গবেষণা করে জুলাই সনদ তৈরি করেছে। এটা বাংলাদেশের বাইরে কেউ করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস সহ বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে ফ্যাসিবাদী দল ছাড়া, তাদের প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের যে মুক্তির সনদ, এই মুক্তির সনদ প্রস্তুতকরণে তারা শ্রম, মেধা এবং তাদের সর্বোচ্চ আন্তরিকতা বিনিয়োগ করেছে। ফলে এই বই কোনো দলের বই নয়, এটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই সনদের মাধ্যমে আমরা বলছি যে আমাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা স্থায়ীভাবে আসবে। কিভাবে? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এইবার ক্ষমতায় আছেন, পরবর্তী সরকার এসে যদি আবার তত্ত্বাবধায়ক সরকার যদি না করে দেয়, তাহলে আপনার ভোটাধিকার আবার চলে যাবে। আবারও ভিনদেশি শক্তির সলা পরামর্শে সংসদের বাইরে গিয়ে, বিচারালয়ের বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে বাংলাদেশের ক্ষমতায় কে বসবে সেটা নির্ধারিত হবে। আপনি কি সেটা চান?
যদি না চান তাহলে আপনাকে হা ভোট দিতে হবে। হা ভোট ইনসাফের পক্ষে, জুলাইয়ের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি যদি বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে চান তাহলে আপনাকে হা ভোট দিতে হবে। হা ভোটের মাধ্যমে আমরা দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে একটা রাস্তায় উঠব, যেখানে জনতা ভোট দিয়ে ক্ষমতায় কে যাবে সেটা নির্ধারণ করবে, এবং ক্ষমতায় যিনি যাবেন তিনি ভোটের পরে তার কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য হবেন, এবং ভোটের আগে আপনার কাছে ফিরে আসবে, প্রভুর কাছে যাবে না, আপনার কাছে ফিরে আসবে যে জনপ্রতিনিধি হয়ে তিনি কি কি কাজ করেছেন এবং সেই কাজের ভিত্তিতে আপনি তাকে নবায়ন করতে চান কিনা। হা ভোটের মাধ্যমে নিশ্চিত হবে যে সংসদে ভেটো দেওয়া যাবে। হা ভোটের মাধ্যমে নিশ্চিত হবে যে দেশের প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে ফাংশন করতে পারবে এবং জনতার কাছে জবাবদিহি করতে হবে। ফলে আজকে সংস্কার কঠিন শব্দ হলেও সংস্কার হচ্ছে আমাদের একটা জাতীয় মুক্তির সনদ। এই মুক্তির সনদ, এই যে অচলাবস্থা, এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থাকে পরিবর্তন করে ধীরে ধীরে বাংলাদেশের সুশাসনের, সভ্যতার এবং সাম্যের জমিনে তুলে দিবে। আমরা চাই বাংলাদেশের মানুষ নিজের দেশে বিচারহীনতার মাধ্যমে না ভুগুক, অন্যায্যভাবে তার সম্পদ দখল হয়ে না যাক, এবং একই সাথে গুম খুনের শিকার না হোক। যদি সেই বাংলাদেশ দেখতে চান তাহলে আপনাকে ফেব্রুয়ারির 12 তারিখে ভোট কেন্দ্রে আসতে হবে। আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনার বিবেচনার অনুসারে সংসদীয় আসনে, সংসদ নির্বাচনে ভোট দিবেন, আর বাংলাদেশের মুক্তির জন্য, এই মুক্তির সনদের পক্ষে আপনি একটি হা ভোট দেবেন।